বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ খুলনা জেলা শাখা কর্তৃক আয়োজিত সাপ্তাহিক ক্লাসে উপস্থিত আমার চিকিৎসক ভাই বোন বন্ধুরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আসলে যে কথাটা শুরু হয়েছিল মন খারাপ কিনা, আমি খারাপের ব্যাখ্যাটাও দিয়েছি এবং সেটাই জেনুইন। যেখানে এসে শুনলাম বেশ কিছু ভালো ভালো কথা, ভালো ভালো জিনিস, যেগুলো থেকে আমি বঞ্চিত হয়েছি। আমি চেষ্টা করব উদ্ধার করার, যে কথাগুলো আলোচিত হয়েছে সেই কথাগুলো যেহেতু দীপঙ্কর রয়েছে, ওর নোট থেকে আমি নেবার চেষ্টা করব। আর সবাই যারা উপস্থিত রয়েছেন সবাই কিন্তু নিজের নিজের নোট নিয়ে আসবেন, যাতে আপনারা মূল্যবান কথাগুলো তুলে নিতে পারেন। এই কখন কোন কথা মূল্যবান হয়ে উঠবে, কাজে লেগে যাবে, এ ঠিক বলা যায় না। তা আজকে যে কথা এখান থেকে আমি পেয়েছি তার থেকে আমি শুরু করি, যেহেতু আর একটা ক্লাস আমরা আশা করি পাবো সরিনামের পরে, তখন আরও ডিটেলসে যাওয়ার চেষ্টা করব। ফার্স্ট হচ্ছে, আমরা কিছু বিষয় খুব পরিষ্কার হতে হবে। পরিষ্কার করার জন্যে কিন্তু বলা, স্বচ্ছতা যদি আমাদের ভিতরে না থাকে, খুব ধোঁয়াশার ভিতরে থাকি আমরা, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। কেননা মহাত্মা হ্যানিম্যান অক্লান্ত পরিশ্রম করেছেন। পরিশ্রমের মাত্রাটা শুনুন একটু, প্লিজ প্লিজ প্লিজ, পরিশ্রমের মাত্রাটা শুনুন। তিনি 3 দিন 3 অহরাত্র মনে করেন 3 দিন তিনি পড়াশুনো করতেন, দিনরাত পড়াশুনো করতেন, কিন্তু জাস্ট 3 দিন পর পর 1 অহরাত্র জেগে পড়াশুনো করতেন। আপনি ভাবতে পারেন, এটা তার সারা জীবন চলেছে। আমরা রাত্রে রেস্ট নিই, ঘুমাই, দিনে পড়াশুনো করি, রাত্রেও বেশি করে জেগে পড়াশুনো করি, কিন্তু পরপর 3 দিন তিনি রাতে ঘুমোতেন, দিনে জাগতেন, রাতে পড়াশুনো করতেন, কিন্তু 3 দিন পর পর, অর্থাৎ মাঝখানে 3 দিন, পরবর্তীতে যেটা 4 দিন হয়, এই দিনে তিনি অহরাত্র মানে দিন রাত না ঘুমিয়ে পড়াশুনো করতেন, গবেষণা করতেন। এটি কি ভাবা যায়? এই সারা জীবন কিন্তু হ্যানিম্যান এই কাজটা করেছেন। এই তথ্য কিন্তু আমাদের কাছে অনেকেরই অজানা। আমরা মিলেনিয়াম সেমিনারে যেতে পারিনি, জাস্ট পরের বছর সেমিনারে গেলাম বোম্বে। সেখানে গিয়ে আরও অভিনব তথ্য পেলাম। মাসে একবার একটা গ্রুপ সারা রাত জেগে পড়াশোনা করে, এই রাজন শঙ্করনের গ্রুপ। এত উৎকর্ষতা আসবে কি করে? তাদেরকে বিদেশে প্রচুর ডলার দিয়ে ডেকে নেয় শুধু তাদের লেকচার শোনার জন্যে। এটি কি এমনি এমনি? তাহলে হোমিওপ্যাথির জন্যে তারা দিয়েছে, তাই হোমিওপ্যাথিও তাদেরকে দিয়েছে। আপনারা এখানে নিজেদের চেম্বার রেখে, বাসার কাজ রেখে, আরামায়েশ রেখে, এখন তো রেস্ট নেবার কথা, এই দুপুরবেলা একটা রেস্ট নেবার কথা, আপনারা না নিয়ে চলে আসছেন। এর থেকে যে আপনি হোমিওপ্যাথির জন্য আপনি দিচ্ছেন, কিন্তু এটা আপনার, আপনি টাইম দিচ্ছেন, মেধা দিচ্ছেন, আপনার যতটুকু পরিশ্রম করা দরকার, মানে বিশ্রাম, সেই বিশ্রামটুকু দিয়ে দিচ্ছেন হোমিওপ্যাথির জন্যে। হোমিওপ্যাথি আপনাকে দেবে, সেটা জ্ঞান দেবে, পথ দেবে। যেটা কথা বলছিলাম আমরা শুরুতে, দাদার এই আলোচনা থেকে পেয়েছি, যে জিনিসটা বলা হয় বারে বারে, উপযুক্ত ঔষধের ব্যর্থতা। এর মানেটা কি? দাদা এক্সপ্লেন করেছেন যে আসলে উপযুক্ত ওষুধ ব্যর্থ হয় না। তা জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে, এই ব্যর্থতার মূল যে কারণ, সে কারণটা ধরা হয়েছে এর পিছনে হয়তো লেটেন্ট মায়াজম রয়েছে। বর্তমান মায়াজমের উচ্চারণটা মিয়াজম, হয়তো সেটি সঠিক উচ্চারণ মিয়াজম। যেমন আমাদের হ্যানিম্যান হয়ে গেছেন হানেমান, এটাই সঠিক উচ্চারণ। তাহলে আমরা দেখার চেষ্টা করি আমাদের বাঙালি উচ্চারণে যেমন আমরা করে ফেলি সেরকম কথা। তাহলে এই ব্যাপারটা একটু ক্লিয়ার হতে হবে।
এই মিয়াজম, এই ব্যাপারটা একটু ক্লিয়ার হতে হবে। এটা কি জিনিসটা কি? হোমিওপ্যাথিতে সব থেকে চর্চিত জিনিস, সেই খুব চর্চিত জিনিস, সেটা হচ্ছে মিয়াজম। এই মিয়াজম হ্যানিম্যান কিভাবে ব্যবহার করেছিলেন এটা জানার চেষ্টা করি। অনেকেই আমরা জানি না কিন্তু, এবং যখন আমরা জানবো সেই জিনিসটাকে, তথ্যটাকে, তখন আমাদের কাছে যে বিষয়ে জানি তার একটা বিপরীত অর্থ চলে আসবে। এই মিয়াজম হ্যানিম্যানের সময়ের শব্দ। তখনকার সময় মনে করা হতো এটা কোনো বিষাক্ত বায়ু বাতাস যেটা রোগের কারণ, কিন্তু হ্যানিম্যান গবেষণায় এটাকে তিনি চিহ্নিত করেছেন জীবাণু। এটাকে তিনি চিহ্নিত করেছেন তার লক্ষণ দিয়ে। এটাকে বলেছেন তিনি রোগ জীবাণু। বর্তমান সময় প্যারাসাইট, ব্যাকটেরিয়া, ব্যাসিলাস, ভাইরাস, যে নামে অভিহিত করি না কেন, যারা রোগ সৃষ্টি করে, সেইটাই হ্যানিম্যান বলেছেন মিয়াজম। তাহলে আমাদের প্রচলিত ধারণা, তথ্য, এটা সম্পূর্ণ বিপরীত হয়ে গেল। মিয়াজম সম্পর্কে এটা তো জানি না। হ্যানিম্যান কি বলেছেন, সংজ্ঞাটা কি? কেউ কি বলতে পারবেন মিয়াজমের সংজ্ঞাটা কি? হ্যানিম্যান স্পষ্ট করে দিয়েছেন, ইনফেকশাস, কন্টিজিয়াস, এক্সেসিভলি মাইনিউট, ইনভিজিবল লিভিং ক্রিয়েচার। এইটা হচ্ছে ডিফাইন করেছেন হ্যানিম্যান এইটাকে। কন্টেজিয়াস, রোগ সংক্রামক, স্পর্শতে সংক্রমণ হয়। ইনফেকশাস, এক্সেসিভলি মাইনিউট, খুব সূক্ষ্ম। ইনভিজিবল, অদৃশ্য। লিভিং ক্রিয়েচার, জীবন্ত সত্তা, প্রাণী, জীবন্ত প্রাণী। এটাকে সংজ্ঞায়িত করেছেন হ্যানিম্যান ক্রনিক ডিজিজে তার মায়াজম আলোচনা করতে গিয়ে। তাহলে দেখুন ব্যাপারটা কি দাঁড়ায় গেল। আমাদের প্রচলিত যে ধারণা, সেটা কি করেছি? যখন বলি সোরা মানে হচ্ছে কুমনন। কোথায় হ্যানিম্যান লিখেছেন? কেউ কি দেখাতে পারেন কোনো বই হ্যানিম্যানের থেকে যে সোরা মানে হ্যানিম্যান বলেছেন কুমনন? কোথাও পাবেন না। তাহলে এই যে প্রচলিত ধারণা আমাদের মাথায় চাপানো হয়েছে কোথার থেকে? হ্যানিম্যানের কোনো অরিজিনাল গ্রন্থ থেকে না, কোনো কথা থেকে না। এটা পরবর্তীতে একেবারে সম্পূর্ণভাবে আমরা বিপদগামী হয়েছি, অ্যাস্ট্রেট হয়েছি। একটা ইরোনিয়াস ফিলসফি, একটা তথ্য আমাদেরকে জানানো হয়েছে। হ্যানিম্যান স্পষ্ট করে দিয়েছেন, খেয়াল করে শুনবেন কিন্তু, আজকে খুব পরিষ্কার হয়ে যাবেন এই জায়গাটায়। কেন এই ক্লাসিক্যাল হোমিওপ্যাথির একটা বড় জায়গা হচ্ছে মিয়াজম। ক্রনিক ডিজিজের প্রধান কারণ হচ্ছে মিয়াজম। ইভেন অ্যাকুইট ডিজিজের প্রধান কারণ হচ্ছে মিয়াজম। আর অফ টু টাইপস, ক্রনিক অ্যান্ড অ্যাকুইট। আমরা ক্রনিক মিয়াজমের কথা জানি, সেটা বলা হয়েছে কি সোরাসিবলি সাইকোসিস। না, এটা সোরাসিবলি সাইকোসিস তো মিয়াজম না। মিয়াজম ঘটিত রোগ সোরাসিবলি সাইকোসিস। খেয়াল করে শুনুন কথাটা, বোঝার চেষ্টা করি। আমরা আলোচনা করছি কিন্তু সরিনামস, আমরা সরিনামে যাব। তার আগে এই ব্যাপারটা খুব ক্লিয়ার হওয়া দরকার বলে আমি মানে রেলিভেন্ট বলে এই কথা বলছি। দেখুন, যে ওষুধটা আলোচনা হচ্ছে সেটা হচ্ছে কিসের থেকে তৈরি হয়েছে? পাসলার স্ক্যাবিসের পুঁজ থেকে তৈরি হয়েছে। হ্যানিম্যান করেছিলেন, পরবর্তীতে হেরিং করেছেন। দুজনেই এটা প্রুভ করেছেন, কিন্তু হেরিংয়েরটা সব থেকে বেশি বিস্তৃতি পেয়েছে। তাই দেখুন, লক্ষ্য করে কিসের থেকে নিয়েছেন? পাসলা থেকে। এই যে কথাটা দাদা একটু আলোচনা করেছেন, সামান্য আভাস দিয়েছেন। হ্যানিম্যান গবেষণা করলেন, যখন দেখছেন কি ওষুধ দিচ্ছেন, সিমটমের পরেই দিচ্ছেন, দেবার পরে একটু ভালো বোধ করছেন, আবার সে পেশেন্ট ফিরে চলে আসছে, হয়তো অন্য রূপ নিয়ে, অথবা ভালো হচ্ছে না। এই সময় তিনি খুব গভীর গবেষণায় আসলেন, দুটো জিনিস উদ্ধার করলেন, দুটো আবিষ্কার হলো। এক হচ্ছে পোটেন্টাইজেশন, দ্বিতীয় হচ্ছে অসুখের যে মূল কারণ, ফান্ডামেন্টাল কজ অফ ডিজিজ, সেটা হচ্ছে মিয়াজম। এর পিছনে কি রয়েছে?
এইটা গবেষণা করলেন 12 বছর ধরে, 12টা বছর গবেষণা করলেন একটানা, যে কারণটা কি এটি উদ্ধার করার জন্য দীর্ঘতম সময় ধরে গবেষণা করলেন। গবেষণা করে যে পরবর্তী যে ক্রনিক ডিজিজ, ওনার 2 খণ্ড ক্রনিক ডিজিজ বেরিয়েছে, আভাস দিয়েছেন অর্গান অফ মেডিসিনে মিয়াজমের কথা। কিন্তু হোয়াট ইজ মিয়াজম, হোয়াট ইজ হিজ আইডেন্টিটি, ডেফিনেশনটা কি, এটা খুব স্পষ্ট হতে হবে। সেখানে বলা হয়েছে এই জায়গাটা দেখুন, আমরা বলি সিফিলিটিক মায়াজম, গনোরিয়া মায়াজম, স্পষ্ট করে বলি যেহেতু সবাই ডাক্তার, যখন কেউ আক্রান্ত হয় গনোরিয়াতে, সে পুরুষ হতে পারে মহিলা হতে পারে, তাদের সঙ্গে যখন দৈহিক সম্পর্ক সৃষ্টি হয়, মেলামেশা হয়, তখন যে সুস্থ স্বাভাবিক রয়েছে ওর প্রবণতা আছে বিদায় গিয়েছে, খেয়াল করে শুনেন, প্রবণতা আছে বিলে কিন্তু আক্রান্ত হই আমি, প্রবণতা আছে বিদায় তো সেখানে যাই, যে আক্রান্ত তার কাছে যাই, এর থেকে আমি সংক্রমিত হব। কিন্তু কে সংক্রমণ করছে? স্পাইরোটেকা প্যালিডা, স্টাফাইলোকক্কাস, এরাই সৃষ্টি করছে। দিজ আর জার্ম, এগুলো জার্ম, এর রোগের পিছনে জার্ম, হ্যানিম্যান উল্লেখ করে দিয়েছেন। স্ক্যাবিসের পিছনে তার জার্ম রয়েছে, মূল জায়গাটা হচ্ছে একটা জায়গায়। হ্যানিম্যানের সময় থেকে শুরু করে এখনো পর্যন্ত এই ডিজিজগুলোকে হোমিওপ্যাথি ছাড়া আর সবাই চাপা দিয়েছে। স্কিন ডিজিজ চাপা, ছোটবেলায় দেখেছি আমার পাতলা হতো, মা ওই নারকেলের তেল, তারপরে ওই যে গন্ধক, তারপরে আপনার ওই এইগুলো দিয়ে ওই প্রলেপ দিয়ে দিতেন। আমি ঘুমিয়ে আসি, যখন ঘুম ভেঙে দেখতাম মা হয়তো নিচে উঁচু করে ওই সব দিয়ে দিচ্ছেন। সাপ্রেসড হয়েছে, এই যে যুগের পর যুগ এইবার সাপ্রেসড হতে হতে সমস্ত জায়গায় তার প্রকাশ পেয়েছে। ভেনারাল ডিজিজ, নন ভেনারাল ডিজিজ। ভেনারাল ডিজিজ ওই দুটো, এক হচ্ছে সিফিলিস, একটা হচ্ছে গনোরিয়া। গনোরিয়া সাপ্রেসড হয়ে সাইকোসিস হয়েছে, আর সিফিলিস নামটা ওইভাবেই রয়েছে, এই নিয়ে বড় গোলমালও হয়েছে। আর সোরাটাকে করা হয়েছে কি, যখন কোনো স্কিন ডিজিজ, বিশেষ করে স্ক্যাবিস, লেপ্রোসি, যাই হোক না কেন, যে নামে আপনার ভ্যারাইটি রয়েছে, এগুলো সব চাপা পড়েছে, সব থেকে বেশি চাপা পড়েছে এই স্কিন ডিজিজটা। আর সেই কারণে হ্যানিম্যানও বলেছেন যখন রোগ আরোগ্য হবে একটা পর্যায়ে স্কিন ডিজিজ দেখা দেবে, মানে সে সুস্থ হচ্ছে। তাহলে একটা গল্প বলি, একজন এত দুর্গন্ধ, একজন বলছে কি আর সহ্য করা যায় না, অন্নপ্রাশনের ভাত উঠে আসে। কথাটা বুঝলেন তো? এত দুর্গন্ধ যে অন্নপ্রাশনের ভাত বমি হয়ে উঠে আসে। তো অন্নপ্রাশনের ভাতকে মানে প্রথম মুখে যে ভাত দেওয়া হয় ছোট শিশুর, সেই ভাত উঠে আসে। ব্যাপারটা তো তাই, দীর্ঘকাল ধরে হয়তো আমারই ছিল না, আমার আরও পূর্বপুরুষের ছিল এই স্কিন ডিজিজ। আমার প্রকাশ পায়নি ছোটোবেলায়, কিন্তু সেটা সাপ্রেসড হয়েছে, আমার ভিতরে চলে আসছে, ওই জেনেটিক দিয়ে ডিফর্মিটিগুলো চলে আসছে। এইটাই বলেছেন হ্যানিম্যান, যে এই যে সাপ্রেসিভ মুড অফ ট্রিটমেন্ট, এটাকেই তিনি করেছেন। কিন্তু তাহলে আমরা সোরাকে পাচ্ছি কীভাবে? সোরা ইজ নট এ মায়াজম। মায়াজম হচ্ছে সোরার কারণ, যে সোরা সৃষ্টি করে। মিয়াজম এটা হচ্ছে কজ, যেমন সিফিলিস, গনোরিয়া, ওর কজ হচ্ছে জার্ম, ব্যাকটেরিয়া, প্যারাসাইট, ব্যাসিলাস, যে নাম হোক না কেন, বিভিন্ন ডিজিজের যে রোগগুলো সৃষ্টি করে। হোমিওপ্যাথিতে ওই জার্ম মারার জন্য কোনো চিকিৎসা না, মূল ব্যাপার হচ্ছে, খেয়াল করে শুনুন কেন কি তিনি করলেন, কি অভাবনীয় জিনিস এই চিকিৎসা বিজ্ঞানের, সেই জিনিসটা করলেন। এই মাইগ্রেটরি বার্ড আপনারা দেখেছেন? মাইগ্রেটরি বার্ড চলে আসে শীতের সময়, আমাদের যে পরিযায়ী পাখিগুলো বিভিন্ন যে সাইবেরিয়া থেকে, প্রচণ্ড শীতের জায়গায় থেকে অনলি টু সারভাইভ আমাদের এই নাতিশীতোষ্ণ স্থানে চলে আসেন। এখানে এসে কি করেন? কোথায় আসেন? যেখানে বাঁচা এবং বাড়া দুটো জিনিস রয়েছে। ওটা লিভিং বিং, ওটা জীবন্ত প্রাণী। জার্ম কি জীবন্ত প্রাণী না? না ওর খাবার লাগবে না, বাসস্থান লাগবে না, প্রোডাকশনের জন্য উপযুক্ত জায়গা লাগবে না? তা যেখানে উপযুক্ত জায়গা সৃষ্টি হয়ে যায় সেখানেই জার্ম যায়। হ্যানিম্যান ওকে বলেছেন প্রিডিসপোজিশন, রোগের প্রাথমিক কারণ প্রিডিসপোজিশন। এই প্রিডিসপোজিশন দুইভাবে সৃষ্টি হয়। দীর্ঘ পদটিকা লিখেছেন, এত বড় পদটিকা এই প্রিডিসপোজিশন সম্পর্কে রোগের, অর্গানন ফার্স্ট এডিশনে। আপনারা যারা কালেক্ট করেননি, অর্গানন
মেডিসিনের অর্গান অফ মেডিসিনের ফার্স্ট এডিশন, ওতে দেখবেন দীর্ঘ পাদটিকা দিয়েছেন প্রিডিসপোজিশনে যে কিসের কারণে প্রথম রোগ হয়। হেনিম্যানও এই কথাটা বলেছেন 28 নম্বর সূত্রে, 31 নম্বর সূত্রে। বাসায় গিয়ে 31 নম্বর সূত্র আপনারা আজকেই গিয়ে পড়বেন যে উনি কী বলেছেন কোন জায়গাটায়, যে এই প্রিডিসপোজিশন সম্পর্কে রোগ তখনই আমাকে আক্রমণ করবে যখন দুটো লেভেলে, খেয়াল করে শুনেন, দুটো লেভেলে, মানসিক লেভেলে এবং শারীরিক লেভেলে। মানসিক বলছে প্রিডিসপোজিশন আর হচ্ছে শারীরিক সাসসেপ্টিবিলিটি, এই দুটো জিনিস যখন আসবে উপযুক্ত তখন আসবে। প্রবণতা মানে কি? আকর্ষণ করার ক্ষমতা, আপনাকে ওকে টানবে। এখানে এক টুকরো এই মিষ্টি নিয়ে আসেন, এখানে একটা কাঁঠাল ভাঙেন, একটু একটা আম ভাঙেন, মাসিরে দাওয়াত দেওয়া লাগবে না যে তুমি কোথায় আসো, চলে আসো। বা একটু খারাপ জিনিস, পচা মাংস এখানে রাখেন, আসবে না চলে? কোথার থেকে আসবে? এনভায়রনমেন্টের সমস্ত জায়গা রয়েছে, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, জার্ম রয়েছে, উপযুক্ততা সৃষ্টি হবে, সঙ্গে সঙ্গে চলে আসবে আমার ভিতরে, আমি আক্রান্ত হয়ে যাব। হাজার হাজার লোক আক্রান্ত হয়েছে করোনায়, হয়েছে না? ভয় হোক যেভাবে হয়েছে, যে ডাক্তার চিকিৎসা করছে সেই মারা গিয়েছে, অথচ যে তার সহধর্মিনী মুখে কোনো মাস্ক নেই, হাজব্যান্ডে সেবা শুশ্রূষা করছে, সে কিছু আক্রান্ত হলো না। হেনিম্যান কেন আক্রান্ত হলো না? ওর প্রবণতা নেই, তাই হলো না। স্ট্রং ভাইটালিটি রয়েছে, যেটা অ্যালোপ্যাথির ভাষায় ইমিউনিটি রয়েছে প্রচণ্ড পরিমাণে। এই ইমিউনিটি যখন ড্যামেজ হচ্ছে, যখন প্রবণতা সৃষ্টি হচ্ছে, তখনই মানুষ আক্রান্ত হচ্ছে। হেনিম্যান এই জায়গাটাই খুব স্পষ্ট করে দিয়েছেন যে আমাদের মূল জায়গাটা হচ্ছে ওই এনভায়রনমেন্টটাকে করা হবে, যে আমাদের অঙ্গ প্রত্যঙ্গে তার লক্ষণগুলো প্রকাশ পাবে, আর ওইটা সাপ্রেসড হবে বারে বারে মেলট্রিটেড অবস্থায়। যখন আমি সিফিলিসে আক্রান্ত হবো, গনোরিয়া আক্রান্ত হবো, তখন কি মাইকিং করে বেড়াবো নাকি যে আমার সিফিলিস হয়েছে? সবাই জানে যে কোন কারণে হয়, আমি তো গোপনে যাব, স্যার এই সমস্যা। তখন এগুলো কোনো চিন্তা নাই, ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি বা লাগাই দিচ্ছি, সঙ্গে সঙ্গে সাপ্রেসড হয়ে যাচ্ছে। বছরের পর বছর আমি ভুগছি, আমার বংশ এইভাবে ভুগছে। হেনিম্যান এই জিনিসটাকে আবিষ্কার করলেন এবং উপযুক্ত চিকিৎসার কথা বললেন, একমাত্র হোমিওপ্যাথি যে এটাকে দূর করতে পারে। সেই জন্যে ক্রনিক ডিজিজ, কোনো ক্রনিক ডিজিজ অ্যালোপ্যাথিতে বা কোনো চিকিৎসা পদ্ধতিতে ভালো হয় না, একমাত্র এই হোমিওপ্যাথি ছাড়া। দুটোই হবে, মানসিক হবে। এই যে জায়গাটা আজকে যে ওষুধ আলোচনা হচ্ছে, বিরাট আবিষ্কার, সেটা হচ্ছে সরিনাম। কিসের থেকে হয়েছে? ওই স্ক্যাবেসের পুঁজ থেকে। তো পুঁজও কথা বলে, পুঁজও আমাদের যেটা নোংরা জিনিস, সেই জিনিসটা আমাদের জীবন দান করছে। তাহলে ফার্স্ট যে জিনিসটা আলোচনা হলো সেটা হচ্ছে পুঁজ। আপনার কাছে কিন্তু দেখেই মনে হবে এটা নোংরা জিনিস, অপরিষ্কার পরিচ্ছন্ন জিনিস, খারাপ জিনিস। যে আক্রান্ত হয় তারে বলে, এই তুমি কি অপরিষ্কার পরিচ্ছন্ন, গোসল করো ঠিক মতো, সাবান নাও না, দাও না কেন? তাহলে ফার্স্ট ব্যাপারটাই আসছে সে অপরিষ্কার পরিচ্ছন্ন দেখার দৃষ্টিতে। এমন অপরিষ্কার পরিচ্ছন্ন সরিনামের যে তাকে সাবান দিলেও তার ময়লা যায় না, ওই কয়লার মতো, কয়লা ধুইলেও ময়লা যায় না, ঠিক সেই অবস্থা। বিশেষ করে তার হাত, মুখমণ্ডল, এ দেখা দৃষ্টিতেই মনে হবে যেন গোসলই করে নাই। নেক্সট হচ্ছে ইউনিভার্সাল সব থেকে বেশি শীতকাতর হচ্ছে যারা আছেন, এক নম্বরে যদি ধরতে হয় তাহলে ওই সরিনাম। কেন সরিনাম এক নম্বরে শীতকাতর? অন্য অন্য পাশে আছে যে সিমটম এইগুলো রয়েছে, হিপার সালফার, তীব্র শীতকাতর, কিন্তু সরিনামের মতো না। কেন? যে সে গরমের দিনেও একেবারে খাতা কাপড় গায়ে দিয়েই চলে আসে, মাথায় বিশাল টুপি, মাথা আটকে চলে আসে। কোথায়? এ পূর্বে গেছে কোথায়? শীতের দেশে। তাহলে সেখানে গরমের কথাই গ্রীষ্মকালেও একেবারে র্যাপটাপ হয়ে চলে আসে, ওভারকোট পরে চলে আসে, মাথাটা ঢেকে চলে আসে, কান টুপি পরে চলে আসে গরমের সময়। ফার্স্ট ব্যাপারটাই সেই চলে আসছে। নেক্সট হচ্ছে চরম দুর্গন্ধ। একদিকে শীত আর হচ্ছে চরম দুর্গন্ধ, এই ব্যাপারগুলো চলে আসে। সে সালফারের মতো একটু কুজো হয়ে কুজো হয়ে চলে, সে সালফারের মতো গোসল করতে চায় না। ওই জন্যে বলা হয়েছে চিলি সালফার হচ্ছে, শীতকাতর সালফার হচ্ছে সরিনাম। ল্যাক অফ ভাইটাল রিয়াকশান, দিস ইজ দি কজ।
ওই যে উপযুক্ত ওষুধের ব্যর্থতা হচ্ছে ল্যাক অফ ভাইটাল রিয়াকশান। যে আপনাকে ভাইটাল রিয়াকশান নিয়ে ওষুধ দেওয়ার পরে তো ভাইটালিটি এটাই আনবে, সেইটাই কেননা সরিনামের প্রচণ্ড পরিমাণে দুর্বলতা রয়েছে, প্রচণ্ড পরিমাণে দুর্বলতা। সরিনাম যে সে কোনো না কোনো সময়, আজকে যেটা আলোচনা হলো, কোনো না কোনো সময় সে তার স্কিন ডিজিজ আক্রান্ত হয়েছে। ইতিহাস নিলেই আমরা পেয়ে যাব যে সে অনেকবারই আক্রান্ত হয়েছে এবং সেটা সাপ্রেসড হয়েছে, মিল ট্রিটেড হয়েছে। সাপ্রেশন না হলে তো নেক্সট টাইমে ওইভাবে আক্রান্ত হয় না, ওটা বারে বারে চাপা পড়েছে, আবার সে এসে ফিরে আসছে। এই যে হ্যাঁ, এই অবস্থাটাই। তার অদ্ভুত কিছু লক্ষণ রয়েছে, খুব অদ্ভুত লক্ষণ। একটা ফিজিক্যাল লক্ষণ আমরা জানি, হয়তো আলোচনা হয়েছে অলরেডি, সেটা হচ্ছে হাঁপানিতে। হাঁপানিতে সাধারণত আমরা জানি এটা যে জেনারেল লক্ষণ হাঁপানির, ফিজিওলজিক্যাল লক্ষণ, প্যাথোলজিক্যাল লক্ষণ, সেটা হচ্ছে হাঁপানি যার হয় সে শুতে পারে না, শুলে তার বৃদ্ধি হবে। সবথেকে বেশি কষ্টকর হচ্ছে শুলে তার অবস্থাটা বেড়ে যাবে। কিন্তু সরিনামের হচ্ছে সম্পূর্ণ উল্টা, শুলে তার উপশম। এটা বলেছেন যে খুব পেকুলিয়ার লক্ষণ হচ্ছে সরিনামের এই জিনিসটা। এবং এই যে আমাদের ডক্টর এ সামাদ খান, ওনার যে হোমিওপ্যাথিক বই হোমিওপ্যাথি পারাবার, ওতে তিনি উল্লেখ করেছেন যে আমাদের ক্লাসে স্যার ডক্টর এন এম চৌধুরী, বিখ্যাত ডাক্তার, যিনি আমেরিকায় গিয়েছিলেন হোমিওপ্যাথি শেখার জন্যে। একদিকে অ্যালোপ্যাথি ডাক্তার, প্রথমে এমডি রয়েছেন, পরবর্তীতে হোমিওপ্যাথি শেখার জন্যে এইচসি এলএনের ছাত্র, সরাসরি ডাইরেক্ট তিনি হোমিওপ্যাথি শিখেছেন। তো ওখানে বসে তিনি বললেন, যা এলএন আমাদের জানিয়েছিলেন ক্লাসে, ওই সময়টাই কলকাতার এক রুগীকে এই লক্ষণের পরে তিনি 2 ডোজ ওষুধ দিয়েছিলেন সরিনাম সিএম, এবং তাতে একেবারে সম্পূর্ণভাবে তিনি সুস্থ হন এই হাঁপানির এই কেসে। লক্ষণটা কি? পেকুলিয়ার লক্ষণ ওইটাই, যে হাঁপানিতে শুলে উপশম। তাহলে কোনো কোনো ক্ষেত্রে 1 বা 2 লক্ষণ এমন হয় যে ওতেই ঘায়েল হয়ে যায়, সব কিছু ঘায়েল হয়ে যায়। কারণ এর থেকে পেকুলিয়ার আর কিছু হয় না। অদ্ভুত আকর্ষণীয় ব্যাখ্যা নেই, প্যাথোলজি কোনো ব্যাখ্যা দিতে পারে না যে কেন তার শুলে উপশম, যেটা এক্সপ্লেন করতে পারে না প্যাথোলজি, দ্যাট ইজ রেয়ার, আনকমন সেই জিনিসটা। তা আজকে যে জায়গাটায় সরিনামের আর একটা জিনিস আমরা বলি, সেই জায়গাটায় আমরা সরিনামের ভিতরে ঢুকবো। এই যে ইউনিভার্সাল কথাগুলো বলা হলো, এই জিনিসগুলো লাগবেই। ক্লাসিক্যালি যদি আপনি সরিনাম প্রয়োগ করতে চান, এটা লাগবেই। আর একদিকে রয়েছে কি চরম হতাশা, একেবারে হতাশার জন্য সারা মুখ জোড়া মেলানকোলিয়া, সারা মুখ জোড়া ডিসপেয়ার, গ্লুমি ডিসপোজিশন এটা রয়েছে। সেটি কেমন দেখুন, একেবারে হারে মজ্জায় রয়েছে তার। ব্যবসা ভালো চলছে, তা তো হচ্ছে, আরে কি মহা মুশকিলে পড়লাম, একেবারে জানে প্রাণেই মারা যাব, মনে হয় ব্যবসা ভালো চলবে না, একেবারে শেষ, ভবিষ্যৎ অন্ধকার। চলছে কিন্তু ব্যবসা ভালো। অ্যাংজাইটি বিজনেস ইন প্রোগ্রেসিভ instead of, although business is progressive, yet the person is very despair, fearful. তো এই যে দুটো জায়গা অদ্ভুত না, যে ব্যবসা ভালো চলছে অথচ সে দুশ্চিন্তাগ্রস্ত, অথচ সে ভীত যে আমার ব্যবসা বুঝি চলবে না, আমি একেবারে দারিদ্রতার ভিতরে পড়বো। হ্যাঁ, আর একটা জিনিস রয়েছে দেখুন, সেটা হচ্ছে একক লক্ষণ, সেটা হচ্ছে ইচিংয়ে সে মনে করে এ আর ভালো হবে না, বড় স্যাডনেস অবস্থায় রয়েছে, স্যাডনেস ইচিং ইন, ডিসপেয়ার ইচিং ফ্রম। রুব্রিকটা হচ্ছে ডিসপেয়ার ফ্রম ইচিং। সে চুলকায় কেমনভাবে? সরিনাম চুলকায় কেমনভাবে? সরিনাম চুলকাতে ব্লিডিং হবে। দিস ইজ দ্য ক্যারেক্টারিস্টিক অফ স্ক্র্যাচিং। সরিনাম চুলকাতে ব্লিডিং হবে, দেখবে কি তারপরে সে চুলকানি যাচ্ছে না। স্ক্র্যাচিং আনটিল ব্লিডিং,
যতক্ষণ না ব্লিডিং হচ্ছে ততক্ষণ চুলকাতে থাকে, স্ক্র্যাচিং কাঁচা কাঁচা হয়ে যায় চুলকাতে চুলকাতে, এই রুব্রিকগুলো চলে আসছে কিন্তু স্ক্র্যাচিং স্ক্র্যাচিং আনটিল ব্লিডিং, যতক্ষণ না হয় ব্লিডিং হয়ে যায়। তাহলে সমস্ত কিছু জায়গায় তাকে চেনার জন্যে বিশেষত্ব রয়েছে সমস্ত জায়গায়। তা আমরা আগামীতে চেষ্টা করব যে সরিনামের ভিতরে এ তো ফিজিক্যাল কিছু কথা বলা হলো, সামান্য মেন্টাল আভাস দেওয়া হলো, আগামীতে আমরা দেখব সরিনামের জায়গা আমরা কি করে প্রবেশ করতে পারি মন দিয়ে। এই যে শরীর দিয়ে গেলাম ইউনিভার্সাল জায়গায়, এইগুলো না থেকেও আপনার কাছে আসতে পারে সরিনাম, যাকে আপনার চিনতে হবে, কথার ভিতর দিয়ে চিনতে হবে। একটা জায়গায় আভাস আমরা ভিতরে ঢোকার চেষ্টা করি, সেটা হচ্ছে সে মনে করে আমি খুব দুর্বল, ডিলিউশন উইক দ্যাট হি ইজ, এর পরিবর্তে হচ্ছে ডিলিউশন পুয়ার হি ইজ। সে মনে করে আমি খুব গরিব, গরিব মানে পুয়ার অফ মানে আছে ল্যাকিং অফ সামথিং, পুয়ার মানে কিন্তু টাকা পয়সা না শুধু। যদি সে উইক ফিল করে, যেহেতু আমরা সরিনামে পেয়েছি খুবই দুর্বল, ল্যাক অফ ভাইটাল রিয়াকশান, সেই কথাটাও কিন্তু বলবে। পুয়ার মানে ল্যাক অফ সামথিং, সেটা অর্থ হতে পারে, সেটা হতে পারে আমার মেমোরি, সেটা হতে পারে আমার হেলথ। এর ভিতর দিয়ে আমরা ভিতরে প্রবেশ করার চেষ্টা করব সরিনামের। তা আমি দাদা আগামীতে যেহেতু সময় রয়েছে, আমরা আজকে আর ওই আলোচনা করব না। একটু জায়গা একটু আপনি পড়ে শোনায় ভিতরটা। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর জায়গা। দেখেন সরিনামের ভিতরে ঢোকার জায়গায় তিনি শীতকাতর, শীতার্ততা, চিলি, ডার্টি, ডিসপারেট উইথ ইচিং ইরাপশানস, একেবারে পর্যদস্ত হয়ে গেছে চুলকাতে চুলকাতে। এটা হচ্ছে ফার্স্ট কি দিয়েছেন। নেক্সট হচ্ছে মেন্টাল দিয়েছেন মাত্র কয়টা, অ্যাংজাইটি অ্যাবাউট ফিউচার, ভবিষ্যৎ নিয়ে খুব উৎকণ্ঠা। নেক্সট হচ্ছে ইনসিকিউর ফিল করে, ইনসিকিউর ফিল করে মানে যে আমার তো টাকা পয়সা থাকবে না, বিজনেস ফেল হয়ে যাব, তখন আমি বাঁচবো কীভাবে, কী অবস্থা হবে আমার, এই অবস্থাটা রয়েছে। হ্যাঁ হ্যাঁ রাইট, ফিলস হোপলেস, সে হতাশা আশাহীনতা বোধ করে। ডিসপারেট, অ্যাংজাইটি অ্যাবাউট হেলথ, শরীর নিয়ে তার উৎকণ্ঠা। ডিসপেয়ার অফ রিকভারি, বড় জায়গা হচ্ছে ডিসপেয়ার অফ রিকভারি, সে মনে করে না আর ভালো হবে না, সে যেই রোগ হোক না কেন সে মনে করে ভালো হবে না। দাদা উল্লেখ করেছেন কিন্তু কথা, ফিজিক্যালে বড় জায়গায় সরিনাম আসলেই আর কিছু করা লাগবে না, আপনি বুঝতে পারবেন তার গ্রানে, আপনি আরও ডিস্টেন্স বজায় রাখবেন এসে থাকে। হ্যাঁ, আমার মনে পড়ে আমরা যখন ক্লাসে পড়ি, পরীক্ষা দেব, আমার ফ্রেন্ড দুই নির্মল এক বেঞ্চে বসেছে, বড় নির্মলের মুখে বিশ্রী গন্ধ, ছোটো নির্মলের সমস্যা হচ্ছে সে তোতলায় কথা বলে। এখন হয়েছে কি, জিজ্ঞেস করতেছে যে বেঁধেছে কি না, এখন কাছে যত আসে বলে সর তুই সর, মানে কথা আইয়ে তুই সর, মানে প্রশ্নের উত্তর দেব কই সর। সরিনামের রুগীও ফিজিক্যালি আসলে অত মাংস পচা দুর্গন্ধ, এই কথাটা উল্লেখ রয়েছে, তীব্র দুর্গন্ধ, যে কোনো স্রাব, এনি ডিসচার্জ, কান থেকে হোক, লিউকোরিয়া হোক, প্রস্রাব হোক, স্টুল হোক, পুজ হোক, পাস হোক, প্রচণ্ড দুর্গন্ধ। এইগুলো হচ্ছে একবারে জল জলে আকর্ষণ করার সাইন অ্যান্ড সিম্পটম। সালফারও দুর্গন্ধ আছে, কিন্তু সে নিজের দুর্গন্ধে নিজে শোকে, আর সরিনাম একটু কমপ্লেন করবে যে ভাই আমার এই গন্ধটাকে দূর করে দেওয়া যায়, এর জন্য তো আমি নিজেই টিকতে পারছি। সালফারেও এই ব্যাপারটা আছে, সেটা হচ্ছে সালফারেও রয়েছে ডিসগাস্টের ভিতরে বডি ওডরস অফ হিজ ওন, নিজের দুর্গন্ধের জন্যে, শরীরের দুর্গন্ধের জন্যে সে ডিসগাস্ট ফিল করে যে আমার কাছেও তীব্র অসহ্য গন্ধ। কেন সরিনামের সালফারের একটা বড় গন্ধ আছে, তার সমস্ত গন্ধ আগে আসে সবার নাকের আগে, কেউ না পারে সে পায় আগে। হ্যাঁ, আচ্ছা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আগামীতে আমরা আলোচনার চেষ্টা করব সরিনামের ভিতরে প্রবেশ করার।